যাওয়ার কথা ছিল বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু তারও পরে ক্ষমতায় এসে প্রথম ভারত সফরে আসছেন মিয়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের গুরুত্ব ভারতের কাছে মিয়ানমারের চেয়ে বেশি। এ কারণে যে বাংলাদেশ বন্ধু থাকলে ভারতের নিরাপত্তা নিয়ে যেমন ভারতকে ভাবতে হয় না, তেমনি মিয়ানমারের পক্ষ থেকে ভারতকে অত বেশি সমস্যায় পড়তে হয় না, যতটা না বাংলাদেশে যখন একটি বৈরী সরকার ক্ষমতায় থাকে তখন পড়তে হয় ভারতকে। ভারতের জাত শত্রু পাকিস্তান প্রথমেই এসে বাংলাদেশে ভারত বিরোধী ফ্রন্ট খোলে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ইউনূস পরবর্তী তারেক রহমান দায়িত্বভার গ্রহণের প্রথম সফর হওয়ার কথা ছিল ভারতে, এমন খবর চাউরও হয়েছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে ইউনূস আমলের দহরম মহরম তারেক আমলে আরো বেড়েছে, বই কমেনি। এমনকি তারেক রহমান প্রথমেই চীন সফরে যাচ্ছেন বলেও দিনক্ষণ প্রায় ঠিক হয়ে গেছে। এমত অবস্থায় মিয়ানমারের নতুন প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? চলুন আলোচনা করি একটু। আসলে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতিটি সফরের একটি প্রতীকী মূল্য থাকে। কে কোথায় আগে যাচ্ছে, কে কার সঙ্গে প্রথম বৈঠক করছে, কোন রাজধানীকে অগ্রাধিকার দিচ্ছে, এসব বিষয় কেবল প্রোটোকলের অংশ নয়, এগুলো ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের ইঙ্গিত বহন করে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মিন অং হ্লাইং এর ভারত সফর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তারেক রহমানের এখনো ভারত সফর চূড়ান্ত না হওয়াটাও কম তাৎপর্যপূর্ণ নয়। ভারত গত কয়েক মাস ধরে বাংলাদেশের নতুন সরকারের প্রতি একটি সতর্ক কিন্তু ইতিবাচক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। ভারতীয় হাইকমিশনের মাধ্যমে আমন্ত্রণও পাঠানো হয়েছে। এমনকি দিল্লি বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। ভারতের নীতি নির্ধারকদের একটি বড় অংশের ধারণা বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও নীতির মৌলিক পরিবর্তন হয়নি, বরং চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরো দৃশ্যমান হয়েছে। পাকিস্তানে বাংলাদেশি আমলাদের প্রশিক্ষণ, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা, চীনের সঙ্গে বৃহৎ অবকাঠামো এবং কৌশলগত প্রকল্পে আগ্রহ, তিস্তা মহাপরিকল্পনায় বেইজিংকে অগ্রাধিকার দেওয়া, এসব বিষয় দিল্লির নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে। ভারতের দৃষ্টিতে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো ভৌগোলিক বাস্তবতা এবং নিরাপত্তা। বাংলাদেশের অবস্থান এমন যে এখানে চীন বা পাকিস্তানের প্রভাব বাড়লে তার সরাসরি প্রতিফলন পড়ে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তায়। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন নেক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ভারত দীর্ঘদিন ধরেই অত্যন্ত সতর্ক। তিস্তা অববাহিকায় চীনা সম্পৃক্ততা নিয়ে দিল্লির অস্বস্তির পেছনে এই কারণটি খুব গুরুত্বপূর্ণ। এদিকে মিয়ানমারের ক্ষেত্রেও ভারতের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর গতিবিধি, সীমান্ত নিরাপত্তা, মাদক এবং অস্ত্র চোরাচালান, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে মিয়ানমারকে উপেক্ষা করার সুযোগ ভারতের নেই। ফলে মিন অং হ্লাইং এর সফর কেবল সৌজন্য সফর নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টাও। কিন্তু এখানেই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও লুকিয়ে আছে। মিয়ানমারের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকলেও তারা ভারতের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রাখতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশ, যার সঙ্গে ভারতের অর্থনীতি, জ্বালানি, যোগাযোগ, খাদ্য নিরাপত্তা এবং পানি, বিশেষ করে গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সীমান্ত ব্যবস্থাপনার গভীর সম্পর্ক রয়েছে এবং যে কোনো সময় ফারাক্কা চুক্তির নবায়ন না করলে এটি নিয়ে বিরাট ধরনের জঞ্জাল তৈরি হতে পারে। সেই বাংলাদেশ এখনো দিল্লির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট করতে পারেনি। তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে তিনি চীনের বিনিয়োগ, ঋণ এবং অবকাঠামোগত সহায়তা চান, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও দেখা যাচ্ছে। শুধু স্বাভাবিককরণ নয়, সম্পর্ক আরো গভীরে চলে যাচ্ছে। কিন্তু একই সময়ে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা পরিচালনা করা তো কঠিন।
জ্বালানি, বিদ্যুৎ, খাদ্যপণ্য, আঞ্চলিক বাণিজ্য এবং ট্রানজিট সুবিধার মতো ক্ষেত্রগুলোতে ভারত এখনো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতও বিষয়টি বোঝে, তাই দিল্লি প্রকাশ্যে সম্পর্কের দরজা বন্ধ করছে না, কিন্তু তারা লক্ষ্য করছে বাংলাদেশ কোন দিকে ঝুঁকছে। বিশেষ করে যখন বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, তখন দিল্লির পক্ষে দ্রুত এবং উষ্ণ সম্পর্ক পুনর্গঠন করাও সহজ নয়। বিশেষ করে যখন ক্ষমতাসীন যারা আছে তারা কথায় কথায় সেভেন সিস্টার দখল করা থেকে শুরু করে ভারতকে এক হাত নেওয়ার কথা বলে, তখন ভারতের পক্ষে তো আসলে এই সম্পর্ক পুনর্গঠন করাও খুব সহজ একটা কাজ হওয়ার কথা নয়। ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভারতের আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর ঝুলে আছে। আর সেই সময়ে মিয়ানমারের প্রেসিডেন্ট দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করতে যাচ্ছেন। এটি নিছক ক্যালেন্ডারের ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতির একটি প্রতীকী ছবি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এত গভীর যে তা কোনো এক সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না, কিন্তু সম্পর্কের উষ্ণতা, আস্থা এবং কৌশলগত সহযোগিতার মাত্রা নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের উপর, রাজনৈতিক সরকারের উপর। কে ক্ষমতায় আছে আর কার ক্ষমতার লেজ কোথা থেকে নাড়ানো হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। আজ যদি দিল্লি মিয়ানমারের প্রেসিডেন্টকে নিয়ে ব্যস্ত থাকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো অপেক্ষমান থাকেন, তাহলে সেটি শুধু একটি সফরের প্রশ্ন নয়, এটি দুই দেশের মধ্যকার বর্তমান আস্থার অবস্থাও তুলে ধরছে। আগামী কয়েক মাসে তারেক রহমান প্রথমে দিল্লি যান নাকি বেইজিংকে তার প্রথম গন্তব্য হিসেবে বেছে নেন, সেই সিদ্ধান্তই হয়তো বলে দেবে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির প্রকৃত অগ্রাধিকার কোথায়। কিন্তু জল দ্রুত গড়াচ্ছে। এই মুহূর্তে ফারাক্কায় বর্ষার পানি জমা হচ্ছে। উজানে ঢল নামলে, বৃষ্টি নামলে সে পানি বাংলাদেশ দিয়েই তো বইবে। পরিস্থিতি এরকমই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। অনেকেই মনে করছেন সীমান্তে যে কোনো সময় একটা যুদ্ধাবস্থাও তৈরি হতে পারে। এমত অবস্থায় তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ ছিল। আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজই আসলে হয় না, খুব সহজে হয় না আর কি। ভালো থাকবেন সবাই।